তো বন্ধুরা, আমাদের হঠাৎ করে ইচ্ছা হলো মায়াপুর যাওয়ার। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম ট্রেন ধরে, এবং ট্রেনে ধরে পৌঁছে গেলাম একদম বিষ্ণুপ্রিয়া হল্ট। ঠিক আছে, সেখান থেকে আমরা লঞ্চ নিলাম এবং লঞ্চে করে আমরা যাব মায়াপুর। তো লঞ্চে আপনি টিকিট কেটে নিতে পারেন, পার হেড 10 টাকা। আর ওই যে নৌকা আছে, নৌকাটা দেখতে পাচ্ছেন, নৌকা করে যদি আপনি যেতে চান তাহলে মোটামুটি 5 টাকা পার হেড নেয়, 5 টাকা বা 7 টাকা। চেঞ্জেস হতে পারে রেট, হয়তো একটু বাড়াকম। এটা মায়াপুরের মন্দিরটা দেখা যাচ্ছে এখান থেকে। তো এই নৌকাটাই দেখুন, নৌকা করে আপনি যেতে পারেন মায়াপুর। নৌকায় একটু টাইম লাগে, আর নৌকাতে শেডটা থাকে না, বৃষ্টি ফিষ্টি এলে তখন একটু মুশকিল হয়। ওই জন্য আমরা লঞ্চেই গেলাম। এই দেখুন, এই নৌকাটা ওই পার থেকে এই পারে আসছে। এবং দেখুন, এখানে আপনি বাইকও চাইলে নিয়ে যেতে পারেন লঞ্চে বা নৌকায় করে। লঞ্চে নিয়ে যাওয়া যায় না, নৌকা করেই বেটার হয় নিয়ে যাওয়াটা। নৌকাটার দৃশ্যটা খুব সুন্দর লাগছিল, ওই জন্য আমি ভিডিও করলাম। খুব সুন্দর লাগছিল নৌকাটা। তো ওই পার থেকে এই পারে আসছে অনেক যাত্রী নিয়ে, যাত্রী বোঝাই করে নিয়ে। তো আমরা এই করে পৌঁছে গেলাম প্রায়, তখন কটা হবে, 10টা হবে। পৌঁছে গেলাম মায়াপুর। দেখুন মন্দিরের বড় বিশাল মন্দিরটা, এই মন্দিরের উপরে আমরা উঠেছি। এখনও তৈরি হয়নি মন্দিরটা। এই মন্দিরটা প্রায় এখনও টাইম লাগবে, বলছে 2027-এ, প্রায় 26-এ এদের ইনোগ্রেশন আছে, কিন্তু পারবে না সম্ভবত, কারণ এখনও কমপ্লিট হতে, ভিতরের ফিনিশিং হতে অনেক বাকি আছে। তো বাচ্চারা সব উপরে ওঠে, এটা অনেকটা হাইট। এই হাইটের উপরে বসেই আমরা বসেছিলাম। এবং এখানে যখন যেতে হয় এন্ট্রি ফি লাগে 100 টাকা করে, এবং ভিতরে নিয়ে যাওয়ার জন্য একটা গাইড থাকে। যখন অনেকে জড়ো হয়ে যায় তখন একজন সবাইকে নিয়ে ভিতরে যায়। এবং ভিতরে আমরা ওই হাইটের উপরে, মন্দিরটা তো অনেকটা হাইটের উপর থেকে ওর গ্রাউন্ড ফ্লোর শুরু। তো সেখানে গিয়ে আমাদেরকে ওখানে কীর্তন টীর্তন করলো, করালো। এখান থেকে আরেকটা মন্দির দেখা যায়, খুব সুন্দর। এটা পাবলিকের অ্যাক্সেস এখানে নেই, তো এখানেও আপনারা দেখতে পারেন এই মন্দিরটা এখান থেকে। তো বন্ধুরা, তারপর আমরা যেতে লাগলাম রাধা মাধব মন্দিরের দিকে। তো যাওয়ার সময় ওখানে দেখি কি সুন্দর একদম সাজানো আছে জায়গাটা। মানে ওখানে একটা সাঁওতালদের একটা অনুষ্ঠান ছিল, মানে নামহট্ট থেকে। তো ওনারা সব এসেছিলেন এবং এত সুন্দর কীর্তন হচ্ছিল, সংকীর্তন হচ্ছিল, আমরা দেখে তো একদম আপ্লুত হয়ে গেলাম। এবং তারপর আমরা হাঁটা দিলাম রাধা মাধব মন্দিরের উদ্দেশ্যে। একটু সামনেই ছিল, এমন কিছু দূরে না, ক্যাম্পাসের মধ্যেই, ওই ঘেরার মধ্যেই আছে, সব কিছু আপনারা পেয়ে যাবেন। কিন্তু ওই জায়গাটা এত সুন্দর লাগছিল, মানে না দেখলে, খালি চোখে না দেখলে বোঝা যায় না। আর মানুষের এত ভিড়, একটু ছুটি পেলেই মানুষ বেরিয়ে পড়ে। এবং তারপর আমরা আরেকটু ওদিক দিয়ে এগিয়ে গেলাম। এগিয়ে যাওয়ার পরে রাধামাধব মন্দিরের মধ্যে তো আর মোবাইল নিয়ে প্রবেশ মানে নিষিদ্ধ আছে। ওখানে মোবাইল নিয়ে আপনি যেতে পারবেন না, ওখানে চটি মোবাইল সব বাইরে রেখে আপনি ওখানে ঢুকতে হবে। সো ভেতরে আপনি কখনোই ভিডিও দেখতে পাবেন না। ওনারা যেগুলো নিজেরা করেন সেগুলো আপনি লাইভে বা ইউটিউবে দেখতে পাবেন, কিন্তু পাবলিকের জন্য মোবাইল ভিতরে কোনো অ্যাক্সেস নেই। ঠিক আছে, বাইরে মোবাইল জমা দেওয়ার জায়গা আছে, সেখানে মোবাইল জমা দিতে হবে বিনা পয়সায়, ওখানে কোনো পয়সা লাগে না। তো ওখানে একটু হয়, ভিড় একটু হয়। ভিড় মানে শেষ সময়টা হচ্ছে রাধা মাধব মন্দিরের গেটটা। তো বন্ধুরা, ওটার থেকে তারপরে আমরা এই গদা ভবনের এদিকে চলে এলাম, যেখানে আপনি একটা জায়গা আছে ট্যুরিস্ট পার্ক বলে, প্লেস বলে, ওখানটাতে আপনি টিকিট দিয়ে, এই যে গদা ভবন পাশেই আছে, ওখানে আপনি নৌকা বিহার করতে পারেন 1 ঘন্টার জন্য। এই যে হেল্প ডেস্ক লেখা আছে, এই যে ট্যুরিজম ডেস্ক লেখা আছে এইটাতে। তো এখান থেকে আপনি 100 টাকার টিকিট দিয়ে আপনি নৌকা বিহার, মানে 1 ঘন্টা আপনাকে গঙ্গায় নৌকা নিয়ে যাওয়াবে, এবং ওরা কীর্তন করতে করতে যাবে, এবং নৌকাতেও কীর্তন হবে, এবং আপনাকে ওখানে নিয়ে যাবে, এবং দেখবেন ওদের মহিমা, ওদের কীর্তন, ওইগুলোর সাথে একটু আপনার যোগ সম্বন্ধ তৈরি হবে। এবং তারপর আমরা দুপুরে একটু খাওয়া দাওয়া করে একটু জিরিয়ে নিচ্ছিলাম, এবং ওখানে বসার জায়গা আছে। তো সব ফ্যামিলি মেম্বার্স, বাবাই আবার তাস খেলতেও শুরু করেছে নাকি। আচ্ছা, তো এখানটাতে এসে আমরা একটু জিরাচ্ছিলাম, খুব ঠান্ডা একটু আবহাওয়া পেয়েছিলাম একটু ওখানটায়। তো এখানে আপনি জুতো টুতো রেখে, এই প্রসাদম হল, এখানে আমরা এই খাওয়া দাওয়া এখানেই করেছিলাম। এখানে জুতো টুতো রাখা যায়, এখানে হাতটা ধুয়ে একটু লাইন পড়ে, কিন্তু লাইনটা ঠিক 15-20 মিনিটেই আপনি আপনি এন্ট্রি পেয়ে যাবেন। মাঝে মাঝে হিন্দিও বেরিয়ে পড়ছে। অ্যাকচুয়ালি আমার ব্লগিং করার তো অত প্র্যাকটিস নেই, আমার একটা চ্যানেল আছে, তো সেখানে ট্রেডিং শেখাই। তো যাই হোক, তারপর আমরা গোশালা দিয়ে চলে গেলাম, সেখানে অনেক গরু আছে এবং গোমাতা আছে, যারা মানে তাদেরকে সেবা করা হয়, এবং এখান থেকে দুধ, মাখন, ঘি সব তৈরিও হয়। তো আমরা একটু গরুদের সাথে একটু আলাপ আলোচনা করছিলাম, দেখছিলাম তাদের। আরও অনেক অনেক গরু আছে এখানে, এত গরু পালন করা হয় আপনি চিন্তা করতে পারবেন না।
যে এত গরু এখানে পালন করা হতে পারে এবং এর পিছনে যে কত পরিশ্রম করতে হয় এদেরকে। আর একটা তো শিং একদম রেকর্ড করা শিং, দেখে একদম অবাক হয়ে যায়। এটা মানে ষাঁড় ছিল, তো এত বড় বড় শিং দেখে মানে আমি আবার কাছে গিয়ে একটু শিঙে হাত দেওয়ার চেষ্টা করলাম, তো পালিয়েই গেল। পছন্দ হয়নি এটা আমাকে, বেশি পছন্দ হলেও মুশকিল, তেড়ে আসাটা মুশকিল হয়ে যাবে, তখন আর জায়গা পাবো না ছুটে যাওয়ার। তো যাই হোক, এবং এখানে অনেক রকমের অনেক গরু আছে এবং অনেক বড় বড় লম্বা 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 চওড়া, এবং সবাই কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, সব একটু করে আদর খেতে আসছে। টুরিস্টদের কাছে একটু করে হাত বুলিয়ে দিলে ওরা বেশ সুন্দর মুখটা বাড়িয়ে দিচ্ছে, আদর খাচ্ছে। বাচ্চাদেরকে তো বিশেষ করে কোনো ব্যাপারই না, বাচ্চারা কাছে গেলে কিছু করবেই না, আদর খাবে বসে বসে। তো ভালোই লাগছিল আমার। এবং যে যা নিজের মতো করে সময় কাটাচ্ছে, কেউ আদর করছে, কেউ হাত বুলিয়ে দিচ্ছে। আর এত বড় বড় গাই আছে যে চিন্তার বাইরে, দেখে ভয়ও লাগছে, বাচ্চারা কাছে যাচ্ছে তখন, কিন্তু খুবই ভালোও লাগছে যে চুপচাপ তার আদর খাচ্ছে, কিছু করছেও না, চুপচাপ দাঁড়িয়ে থাকছে এবং তাদের আদর নিচ্ছে। এটাই বিশাল একটা বড় ব্যাপার, একটা বড় প্রাণী একটা বাচ্চাদেরকে কোনো ভয় দেখাচ্ছে না, কিছু করছে না। খুবই ভালো লাগছিল। এটা হচ্ছে আপনার আরেকটা মন্দির, সমাধিস্থল। তো এখানটাও খুবই ভালো জায়গা, খুবই শান্তির পরিবেশ, এবং আপনার প্রত্যেকটা মন্দিরে কিন্তু আপনার অ্যাক্সেস আছে। বড় মন্দিরটা যেহেতু এখন তৈরি হয়নি, এসব মন্দিরে আপনার মোবাইল এবং চটি জুতো সব বাইরে রেখে একটা জায়গা আছে, সেই জায়গাগুলোতে রেখে আপনাকে এন্ট্রি নিতে হবে। এই নয় যে মোবাইল নিয়ে ভিতরে ঢুকে গেলাম, যে ওখানে ভিডিও করলাম, ক্যামেরা করলাম, এগুলো কিন্তু কোনো অ্যাক্সেস নেই। মোবাইল চটি জুতো সব বাইরে। একটা ব্যাগ হয়তো আপনি নিয়ে যেতে পারবেন, বড় ব্যাগ হলে সেটাও সাবমিট করতে হবে। এই যে মন্দিরটা, এখান থেকে দেখা যায় এই মন্দিরটা, বড় মন্দিরটা অনেক দূরে ধরে দেখে, মানে পুরো মানে ওই মায়াপুরে যেখান থেকে ইচ্ছা আপনি মন্দিরটা দেখতে পাবেন, এত বড় হাইট ওর ভিতরে। আর এখানে একটা বাজারও আছে ছোট করে, তো এখানে আপনি কেনাকাটি করতে পারেন। মায়াপুরে বিভিন্ন নিদর্শনগুলো রাখা আছে, মূর্তি আছে, বিভিন্ন ধরনের জিনিস আছে। এবং এখানে একটা জায়গা আছে, কুপন কাটা হয়, এখানে আপনি কুপন কেটে খাওয়া দাওয়ার যে ব্যবস্থাগুলো, প্রসাদ আপনি গ্রহণ করতে পারেন। 60 টাকা আর 80 টাকা বিশেষত হয়, তো 80 টাকার একটু বেশি পদ থাকে, আর 60 টাকায় মোটামুটি ভালো থাকে, সেটাতেও যথেষ্ট ভালো খাবার বা প্রসাদ ওনারা দিয়ে থাকেন। তারপর এদিকে আমরা মায়াপুরে টোটো করে তারপর বেরিয়ে পড়লাম বিভিন্ন মায়াপুরের বাইরে যে স্থানগুলো আছে, মানে মন্দির প্রাঙ্গণের বাইরে, সেইগুলো দর্শন করার জন্য। তো সেখানে গিয়েও আমরা খুব ভালো লাগলো, সেখানে জগন্নাথ বলে একটা ধাম আছে, ওখানে গেলাম, খুবই ভালো লাগছিল। প্রভুপাদর একটা ওখানে স্থাপত্য আছে, এগুলো ওই ধামের কাছাকাছি সব প্রাঙ্গণের ভিতরে যে এরিয়াগুলো সেইগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমি। আর এখানে মন্দিরটা খুবই মানে ভালো লাগছিলো, এর যে ভাইবসটা আসছিলো এখানে যখন কীর্তন হচ্ছিল, খুব ভালো লাগছিলো। ওই জন্য আমরা এখানে অনেকটা সময় আমরা স্পেন্ড করলাম। তো এক একটা ভাইবস থাকে না এক একটা জায়গার, সব জায়গার ভাইবস সেম হয় না, কোথাও বেশি ভালো লাগবে, কোথাও কম ভালো লাগবে। তো এখানটায় আমাদেরকে খুব বেশি ভালো লাগছিলো, এই জন্য আমরা এখানে অনেকক্ষণ ছিলাম। তারপরের দিন আমরা আবার বেরিয়ে পড়লাম নবদ্বীপের উদ্দেশ্যে মায়াপুর থেকে, এবং বোটে করে চলে এলাম, বোট না লঞ্চে করে। দেখুন বোটগুলো কী সুন্দর যাচ্ছে। আপনারা অবশ্যই মায়াপুর গেলে অবশ্যই নবদ্বীপটাও দর্শন করে নেবেন। আমরা তারপর এবার ওই যেখান থেকে আমরা বোট নিয়ে এসেছিলাম মায়াপুরে, সেখানেই সেই জায়গার উদ্দেশ্যেই রওনা দিলাম। সেটা হচ্ছে আপনার ওই ঘাটটা, যে ঘাটে বিষ্ণুপ্রিয়া হল থেকে যেখানে আপনার ঘাট আছে, ওই ঘাটের উদ্দেশ্যে আমরা আবার গেলাম, এবং সেখানে গিয়ে আবার আমরা ওই নবদ্বীপ ধামটা সেখানে আবার দর্শন করলাম। তো নবদ্বীপের মধ্যে কিন্তু অনেকগুলো মন্দির আছে, যেখানে আপনার নিমাইয়ের বাড়ি আছে, যেখানে তার মায়ের বাড়ি আছে, এবং তার সোনার নিমাই যেটা বলা হয় একটা মন্দির আছে, যেখানে আপনার সোনার নিমাই যেটা আখ্যা দেওয়া হয়েছে একদম, সেটা তার বর্ণ নাকি একদম সোনার মতো, সোনার রঙের মতো হয়ে গেছিলো, ওই জন্য সোনার নিমাই বলা হয়ে থাকে ওই জায়গাটাকে। দেখাবো মন্দিরটা আমরা গেছিলাম। তো বন্ধুরা, আমি ব্লগটা বানাচ্ছি, সেইভাবে প্রফেশনালি বানাইনি, তো যতটা পেরেছি ইনফরমেশান দেওয়ার এবং আমাদের বেড়ানোর যে একটা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করার চেষ্টা করেছি। ভালো লাগে আমার ব্লগ বানাতে, তাই বানাই মাঝে মাঝে যখন বেড়াতে যাই। তো দেখি যে যারা দেখবে, হয়তো আমার ভিডিও থেকে যদি কিছু তথ্য ইনফরমেশান পাই, তো তাদের হয়তো খানিকটা সুবিধা হবে, সেই জন্যই ভিডিওগুলো বানানো। তো আমরা সেই ঘাট আবার ওই লঞ্চে করে আবার সেই জায়গায় আমরা আস্তে আস্তে গিয়ে পৌঁছালাম, এবং দেখুন কতজন এই লঞ্চে করে যাচ্ছে।
যতক্ষণ না লঞ্চটা ভর্তি হবে ততক্ষণ এরা ছাড়বে না। আর আমি একটা জিনিস লক্ষ্য করলাম, একটা লঞ্চ যখন ঢুকবে না তখন এই যে দাঁড়িয়ে আছে লঞ্চটা ছেড়ে দেবে। 2টো লঞ্চ বা 3টে লঞ্চ বোধহয় থাকে, একটা যখনই ঢুকবে ওই লঞ্চে যে যতটাই প্যাসেঞ্জার থাকুক ওকে কিন্তু ছাড়তে হবে। তারপরে এই যে আমরা পৌঁছে গেলাম, এই যে নিমাইয়ের একটা শ্রীকৃষ্ণ চৈতন্য মন্দির। আমরা একটা টোটো করলাম, 400 টাকা মতো নিল। তো সেখানে মোটামুটি 2-2.5 ঘন্টার মধ্যে সব মন্দিরগুলো দর্শন করে ফেললাম আমরা। তো এটা ছিল শ্রীকৃষ্ণ চৈতন্য মন্দির। এবং তারপর আমরা সেখানে শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন। তো যাই হোক, সেখানে আমরা আবার একটু দর্শন করলাম। অনেকগুলো এখানে বিগ্রহ আছে, ঠাকুর আছে। তো সেটা মনে হয় সেই সময় বন্ধ ছিল, হ্যাঁ ক্লোজ ছিল, কিন্তু দেখা যাচ্ছিল সেই সময় ভিতরে পুজো টুজো হয়তো হচ্ছিল। তো আমরা এখানে দর্শন করলাম। ছবি তোলা নিষেধ, কিন্তু সবাই ছবি তুলতেই ব্যস্ত, আমরাও ছবিখানি তুললাম। এত সুন্দর লাগছিল দেখে, খুব সুন্দর লাগছিল বিগ্রহগুলো দেখে, রাধা মাধব। এবং আমরা এখানে ছবি তোলার পর এই যে হনুমানজি ছিলেন ওখানে, আমাদেরকে দর্শন দিলেন, ভালো লাগলো। এবং তারপর আমরা আবার একটু বেরিয়ে এসে খানিক পুরো মন্দিরটা অনেকটা বড় মন্দিরটা, ওই জন্য একটু তোলার চেষ্টা করলাম, দেখানোর চেষ্টা করলাম এটাও। তো এইভাবে আপনারা নবদ্বীপ ধামটাও একটু ঘুরে ঘুরে দেখবেন, মানে একটা টোটো করে নেবেন, দেখবেন টোটোতে করে সব জায়গায় নিয়ে যাবে এবং সেখানে আপনারা বিভিন্ন জিনিস দর্শন করবেন, বিভিন্ন মন্দির। একটা মন্দির বলদেব জিউ মন্দির আছে, এটা আবার এখানে অনেকটা রেসিডেন্সিয়াল জায়গা, প্রপার্টিও বটে একটা। তো এর মধ্যেই একটা মন্দির, মানে পাশে মন্দিরটা আছে এবং পাশে আবার এর মন্দিরের চত্বরের মধ্যেই আবার রেসিডেন্সিয়ালও আছে। তো একটা মন্দির, মানে এই পড়াশোনা করতে হবে মন্দির, তারপর ঠাকুর সম্পর্কে কিছু না জানলে তথ্য অনেক আছে যেগুলো আমরা পড়াশোনা করতে হবে, না হলে কিন্তু বোঝা খুব মুশকিল যে কেন এটা হয়েছিল, কোন পরিপ্রেক্ষিতে এই মন্দিরটা স্থাপন করা হয়েছিল, উনি কে ছিলেন। আর এটা হচ্ছে আর একটা মন্দির যেখানে আমরা দেখলাম এখানে কীর্তনও হচ্ছিল, আমরা শুনলাম। তারপর আবার আরেকটা মন্দিরে আমরা দর্শন করলাম। হ্যাঁ, এখানটাই হচ্ছে ওই নিমাইয়ের মায়ের বাড়ি, এটা হচ্ছে মায়ের বাড়ি। হ্যাঁ, এটা মায়ের বাড়ি এবং একদম সেই ইট সেই পাথর আমরা দেখে একদম হতবাক যে তখনকার দিনের এখনও পর্যন্ত এগুলো স্থাপত্যগুলো এখন রয়েছে, সেই ইট বালি পাথর এবং তখনকার ইট এখনও পর্যন্ত আছে, এগুলো দেখে খুব ভালো লাগছিল। তারপরে একটা মন্দির, বিভিন্ন মন্দির আমরা দর্শন করলাম আস্তে আস্তে এবং ভালো লাগছিল, একটা আলাদাই অনুভূতি হচ্ছিল। মায়াপুরের থেকে এখানে মন্দিরগুলো অনেকটা বেশি। মায়াপুর তো শুধু ইস্কন আর মায়াপুর আর আছে, নেই তা নয়, কিন্তু নিমাইয়ের মেনলি এই জায়গাগুলো বিশেষ করে বেশি, মানে বেশি মন্দিরগুলো অনেক এখানে বেশি আছে। তো আমরা এখানেও খানিক দর্শন করলাম মন্দিরগুলো বিভিন্ন। তারপরে ভিতর দিয়ে গেলাম এই মন্দিরটার ভিতর দিয়ে, তখন মন্দিরটাতে পুজো তখন হয়নি, খোলেনি গেটটা। তো আমরা খানিক বসলাম, তারপরে আবার দেখলাম গেটটা খুললো, এই যে গেটটা বন্ধ আছে, তারপরে একটু বসলাম, এই যে খুলে গেছে, অনেকক্ষণ ওয়েট করে এই মন্দিরটা খুললো। তো মন্দিরে আমরা তারপর দর্শন করলাম ভগবানকে এবং একটা পুরোহিত ছিলেন, পুজো করছিলেন, ক্যামেরায় ধরা পড়েনি। তারপর আবার এটা সম্ভবত পোড়ামা, হ্যাঁ পোড়ামা মন্দির, এখানে আবার এলাম আমরা এবং এটা আমরা দর্শন করলাম। এটা মানে খুবই ভিড় এবং খুবই জাগ্রত নাকি। এবং তখনকার এই যে গাছের মধ্যে দিয়ে এটা আছে মন্দিরটা, শিকড়ে পুরো জড়িয়ে গেছে মন্দিরটা, মানে পুরো মন্দিরটাকে গাছটা পুরো একদম ধরে রেখেছে। সেই পুরোনো মন্দির, তখনকার একদম অরিজিনাল যেগুলোকে ছাপ বনে। তারপর এটা গুপ্ত বৃন্দাবন আছে, একদম এটা ওই বৃন্দাবনে আমরা দেখেছি, বৃন্দাবন গেছিলাম তখন, যে ওইখানকার আমলে মানে ওখানকার আদলে তৈরি এগুলো বলা যায়। ঠিক ওখানেও ঠিক এরকম অনেক আছে, যেমন গুপ্ত বৃন্দাবনটা কাঁচের ঘরের মধ্যে বিভিন্ন সময়কালের বিভিন্ন শ্রীকৃষ্ণের লীলা, এই লীলাগুলোকে দেখানো হয়েছে, মহাভারতের কিছু অংশ, এইগুলো সব দেখানো হয়েছে গুপ্ত বৃন্দাবনের মধ্যে। এটা বৃন্দাবন, অ্যাকচুয়ালি যে বৃন্দাবন সেখানকার আদলে দেখছে এগুলো সব তৈরি করেছে, খুব ভালো লাগলো এটা। এখানের মধ্যেও যে একটা জিনিস আছে সেটা দেখেও আমাদেরকে
আমরা খুবই আপ্লুত হলাম। গুপ্ত বৃন্দাবন দেখতে দেখতে আমার বৃন্দাবনের কথা খুব মনে পড়ছিল। বৃন্দাবনও সেম এরকমই ওরই আদলে তৈরি হয়েছে, এবং এখানে কৃষ্ণলীলার যে বিভিন্ন লীলা করে গেছেন কৃষ্ণ ভগবান, সেই লীলাগুলোকে এখানে তুলে ধরা হয়েছে। কোথাও রাসলীলার বর্ণনা আছে এগুলোর মধ্যে, ক্রাফটগুলোর মধ্যে হ্যাঁ। তো এখানে দেখুন কত সুন্দর সাজিয়েছে, একদম মুভমেন্টও করছে কৃষ্ণ আর তার সখীগুলোকে, যে লীলাটা করা হয়েছিল আর কি, রাসলীলা। এগুলো সব পড়লে বুঝতে পারবেন কী ছিল রাসলীলা। তারপরে আরও সব বিভিন্ন রকমের ছিল লীলা, যতটা পেরেছি আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো অবশ্যই গুপ্ত বৃন্দাবনটা অবশ্যই দর্শন করবেন যখন নবদ্বীপে আসবেন। মায়াপুরে গেলে অবশ্যই নবদ্বীপ ধামটাও একবার দর্শন করে নেবেন, না হলে আমরা দুবার গেছি কিন্তু এটা দর্শন করা হয়নি। তো এটা আবার এইবারে দর্শন করে খুব ভালো লাগলো। এখানে আবার নিমাইয়ের কী কী ভূমিকা ছিল, নিমাই কীভাবে বিভিন্ন জায়গায় গিয়ে তার প্রচার, ধর্ম প্রচার এবং তার যুক্তিবাদী তত্ত্ব দিয়ে বিভিন্ন জায়গায় তিনি তার প্রতিভা দেখিয়েছিলেন, এবং তার কীর্তন মানে ভগবানের প্রতি তার ভক্তি, এসবগুলো এখানে বিভিন্নভাবে তুলে ধরা হয়েছে। তো আমরা দর্শন করলাম, যেগুলো খুবই ভালো লাগলো। এই মন্দিরটাই হচ্ছে সমাধি মন্দির। সমাধি মন্দিরেও আমরা একটু দেখলাম। তারপর আমরা আস্তে আস্তে ওখান থেকে মোটামুটি টোটো করে স্টেশনে এলাম, এবং স্টেশনে এসে ট্রেন ধরলাম, এবং ট্রেন ধরে আমরা আবার বাড়ি ফিরলাম। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।